অনেক কিছু ঘটছে দেশের রাজনীতিতে। ওয়াশিংটন সফরে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেইখানে প্রচুর বিক্ষোভ করছেন মানুষ তার এই আগমন উপলক্ষে, এবং তিনি আজকে প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরবর্তী ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার বৈঠকের কথা আছে, সেসব বিষয়ে তো আলোচনা করবই। একই সাথে ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিসের আগামী নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি আক্রমণ সেটিও অব্যাহত আছে। আমরা আলোচনা করার চেষ্টা করব রিপাবলিকানদের বহুল আলোচিত প্রজেক্ট 2025 নিয়েও, এবং একই সাথে হয়তো আমরা আলোচনা করার সুযোগ নেব বাংলাদেশ প্রসঙ্গ। এইসব নিয়ে আলোচনা করতে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে আজকে যোগ দিয়েছেন সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান। তিনি সেখানকার জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক, এবং একই সাথে আছেন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসএল-এর ন্যাশনাল সেক্রেটারি কারিম চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে জানতে চাইব দুটো প্রসঙ্গ। একটা হলো একদিকে নেতানিয়াহুর এই সফর, এইখানে এটির মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের যে অমীমাংসিত বিষয়গুলো, বিশেষ করে গাজায় সিজফায়ারের যে দাবিটি খুব জোরালোভাবে আমেরিকান প্রশাসন থেকে দেয়া হচ্ছে, অন্যদিকে নেতানিয়াহু সেটা কি পাশ কাটিয়ে যেতে চাইছেন, সেটি আপনার কাছে জানবো। এরপর কারিম চৌধুরী, আপনার কাছে জানবো সেখানে যে বিক্ষোভটি চলছে এই বিক্ষোভ সম্পর্কে। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি সেটি হলো যে এই সফরে বাইডেন এবং কামালা হ্যারিসের সাথেও তিনি আলাদাভাবে বৈঠক করেছেন। এর আগে কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি বক্তব্য রেখেছেন, যে বক্তব্য হয়তো আপনি শোনার সুযোগ পেয়েছেন। সেখানে তিনি বলছিলেন যত বেশি আমেরিকা অস্ত্র দেবে তত তাড়াতাড়ি তিনি যুদ্ধ শেষ করবেন। তিনি আমেরিকার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন, কিন্তু আমেরিকার যে দাবিটি, অর্থাৎ বাইডেন প্রশাসন বারবার তার কাছে যে দাবিটি জানিয়ে আসছে সেটি হলো সিজফায়ার, সেই ব্যাপারে তিনি মুখ খুলছেন না। আপনার মূল্যায়ন শুনবো। নেতানিয়াহুর ব্যক্তিগত এখানে দু তিন ভাবে আমাদের দেখতে হবে। একটা হলো নেতানিয়াহু অ্যাজ এ লিডার, আর তার নিজের যে ইলেকশন, নিজের যে ভেতরের যে পলিটিক্যাল পার্টির লোকের যে অবস্থা এবং অন্য অন্য সিচুয়েশন, সেখানে তার অবস্থা ভালো না। তারপরে যে হস্টেজগুলো রয়েছে তাদেরকে সে রিলিজ করতে নিয়ে আসতে পারেনি বলে তার পপুলারিটি এখন অনেক নিচে। এই সুযোগে সে দেশ থেকে বেরিয়ে আসবে। এর সাথে যেটা আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের তাকে ক্রিমিনাল হিসেবে যে ডিক্লেয়ার করেছে, এই সব ফ্যাক্টরে গুলো একসাথে করে দেখলে তার অবস্থা খুব একটা স্ট্রং না, কোনো স্ট্রং বেসিস তার নেই। এখন ব্যাপার হচ্ছে যে সেই জন্য আমরা বারবারই দেখতে পাচ্ছি যে গাজায় যে দু তিনবার চারবার যে ইনিশিয়েটিভ হয়েছে এগ্রিমেন্ট করার এবং সিজফায়ার হওয়ার যে সম্ভাবনা ছিল, সেটা বারবার কিছু দূর এগোয় আবার বন্ধ হয়ে যায়, আবার কিছু দূর এগোয় আবার বন্ধ হয়ে যায়। কারণ সে যদি সিজফায়ার করে যুদ্ধ বন্ধ করে, তার পপুলারিটি খুবই কমে যাবে এবং দেশের ভেতরে তার মানে নতুন নির্বাচনের উপরে একটা বড় রকম প্রেশার আসবে। এখন সেই সুযোগটা নিয়ে বিবি নেতানিয়াহু এই আমেরিকায় ভিজিট করতে এসছে, এবং ভিজিট করতে এসে আমরা জানি যে তার সাথে ট্রাম্পের একটা আলাদা রকম সম্পর্ক আছে, রিপাবলিকান পার্টির একটা আলাদা সম্পর্ক আছে। স্পিকার জিম জ্যাকসন তাকে ইনভাইট করেছে এবং তাকে ওই যে এত রকম বড় রকম প্রেশার আছে সেখান থেকে একটু রিলিফ নিয়ে এখানে এসে বক্তৃতা দেওয়ার জন্য এখন এসছে। কিন্তু আমরা জানি, যেটা আমরা পরে আলোচনা করব, যে ওখানে বড় রকম প্রতিবাদ হচ্ছে বিভিন্ন জায়গায়, বড় রকম মানে ছাত্ররা বাদেও অন্যান্যরাও কংগ্রেসের ভেতরে প্রতিবাদ করছে, সেটাও আমরা দেখেছি। জি, আপনি যেগুলো বলছিলেন সেগুলো নেতানিয়াহুর নিজস্ব লাভ, অর্থাৎ ইসরায়েলের লাভ কিংবা তার ব্যক্তিগত লাভের কথা বলছেন, কিন্তু তাকে তো আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে। এমন না যে তিনি নিজেই যেছে এসে বলছেন যে আমি তোমার এখানে বক্তব্য দেব, যদিও তিনি একমাত্র ব্যক্তি যিনি আমেরিকার যৌথ কংগ্রেসে 4 বারের মতো বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। কিন্তু কথা হলো, এতে আমেরিকার লাভ কি? আমেরিকা কেন তাকে এই সুযোগটা দিচ্ছে? আমেরিকা সুযোগ দিচ্ছে এই জন্য, বিশেষ করে স্পিকার এবং ট্রাম্প
দুজনই ট্রাম্পের যে ক্যান্ডিডেসি এটাকে আরেকটু সলিড এবং সাপোর্ট করার জন্য। আমরা জানি যে আমেরিকায় ইসরায়েলের সাপোর্টার, বিশেষ করে যারা জু ধর্মের অবলম্বী রয়েছে, তারা সবাই বেশিরভাগই ডেমোক্র্যাটদের সাপোর্টার, ডেমোক্র্যাটদের তারা বেশি টাকা দেয়। কিন্তু নেতানিয়াহু হলো অনেকটা রিপাবলিকানদের সাপোর্টার, রিপাবলিকানদের সাথে তার সম্পর্কটা অনেক সলিড, বিশেষ করে ট্রাম্পের সাথে। কারণ বাইডেন এত করেছে এই ইসরায়েলের পক্ষে এই গত 8 মাসে 1 বছরের মতো সময়ে, কিন্তু তাকে ওই রকম ভাবে রেসপেক্ট করা, ওই রকম ভাবে তাকে বিভিন্ন রকম ভাবে সমালোচনা করেছে যে আমাকে অস্ত্র দিচ্ছে না, আমাকে টাকা দিচ্ছে না, সাপোর্ট করছে না। কিন্তু তারও যে ইলেকশন রয়েছে এটা নেতানিয়াহুর একেবারে রিকগনিশনের ভেতরে নাই কাজী। এবং এখন যে কমলা হ্যারিস ক্যান্ডিডেট হয়েছে তাকে কতটুকু সাপোর্ট করবে, যদিও আমরা জানি যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাজব্যান্ড কিন্তু জু। কাজী এই যে বিভিন্ন রকম ফ্যাক্টর গুলো ভেতরে কমপ্লেক্স একটা রিলেশনশিপ তৈরি করেছে। এই জন্য আমেরিকার রিপাবলিকান পার্টি, বিশেষ করে স্পিকার এবং অন্যান্যরা যারা লিডার রয়েছে, ট্রাম্পের অ্যাডভাইসে যে তাকে এনে এইখানকার জুদের এবং একটা সাপোর্ট করা যায় কিনা, বিশেষ করে যারা অ্যান্টিসেমিটিজমের একটা বড় রকম ইনিশিয়েটিভ নিয়েছে এখানে আমেরিকার ভেতরে, তাদেরকে কিছুটা প্যাসিফাই করা যায় কিনা। এই বিষয়ে আপনার কাছে সবশেষ যেটি জানতে চাইবো সেটা হলো, আপনি বলছিলেন তিনি বাইডেনকে নানাভাবে বিপাকে ফেলানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু। এখন তিনি বাইডেনের সাথে বৈঠক করলেন, কিন্তু তিনি এটা জানেন যে বাইডেন আগামী নভেম্বরের পরে আর নেই। সেখানে ট্রাম্প আসতে পারে, কামালা হ্যারিস আসতে পারে, যে কেউ আসতে পারে, কিন্তু ব্যক্তি বাইডেনকে এখন যে বাইডেনের নিজস্ব এজেন্ডা ছিল কিংবা রাষ্ট্রীয় এজেন্ডা ছিল যে সিজফায়ার, সেটি বাইডেন নিশ্চয়ই আজকের বৈঠকে আলোচনা করেছেন। কিন্তু নেতানিয়াহু সেটার গুরুত্ব তো এখন তাহলে বাইডেনের গুরুত্ব তার কাছে আরো অনেক কমে গেল। তার যদি বক্তৃতায় দেখেন, সে কোনো সময় মেনশনও করেনি এই সিজফায়ারের এবং কতটুকু করবে, কিভাবে এগোবে, কংগ্রেসের যে বক্তৃতা দিয়েছে। এখন এখানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখনো ক্লিয়ারলি জানি না যে কমলা হ্যারিসের সাথে যখন মিটিং হয়েছে তখন কি আলোচনা হয়েছে এবং কতটুকু আলোচনা হয়েছে এবং কোন পর্যায় পর্যন্ত গেছে আমরা এখনো পরিষ্কার না। কিন্তু আমরা বাইডেনের সাথে যে মিটিং হয়েছে সেটা আমরা বুঝতে পারি, কারণ উনি এখন এক্সিটিং প্রেসিডেন্ট, চলে যাওয়ার প্রেসিডেন্টদের সাথে যাদের পাওয়ার কমে যায় আস্তে আস্তে, তাদের সাথে ভবিষ্যতের প্ল্যান নিয়ে এবং প্রোগ্রাম নিয়ে বা সিজফায়ার নিয়ে বেশি আলোচনা কোনো মানে পলিটিক্যাল পার্টি বা বাইডেন হয়তো তার নিজের স্বার্থে এটা অনেক বড় একটা ক্রেডিট নেওয়ার সুযোগ আছে। তিনি যদি সিজফায়ারটা করতে পারেন, বাইডেন হয়তো নিজের স্বার্থে অনেকবার আমরা ধরে নিতে পারি তিনি সেটা বলবেন, কারণ এটা যদি করতে পারেন এটাকে অন্যতম সফলতা হিসেবে দেখা হবে তার। কিন্তু নেতানিয়াহু সেটাকে গুরুত্ব দেওয়ার কোনো একটা সুযোগ নেই। আমি একটু কারিম চৌধুরী আপনার কাছে শুনবো। কারিম চৌধুরী, সেটা হলো যে আপনি জানেন যে গতকালকে যখন যৌথ অধিবেশনে বক্তব্য রাখছিলেন নেতানিয়াহু, তখন কিন্তু প্রায় 80 জনের মতো ডেমোক্রেটিক লিডাররা সেখানে ছিলেন না। এক ধরনের বয়কট শব্দটা আমরা হয়তো ব্যবহার করব না, তারা নানা অজুহাতে নানা অনুষ্ঠানের কথা বলে সেখানে ছিলেন না, ইনক্লুডিং কামালা হ্যারিস। তিনিও কিন্তু তার একটা প্রিশিডিউলড প্রোগ্রামেই ছিলেন, তিনিও ছিলেন না। কিন্তু যখন আজকে নেতানিয়াহুর সাথে বৈঠক হবে এবং তখন কিন্তু জন কার্বির তিনি কিন্তু বলেছেন যে কামালা হ্যারিসও কিন্তু ইসরায়েলের একেবারে অটল, তিনি এই শব্দটা ব্যবহার করছেন, অটল বন্ধু। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অর্থাৎ কামালা হ্যারিসও সবসময় ইসরায়েলের পাশে থাকতে পছন্দ করেন, এবং এটাও আমরা দেখেছি যে ওয়াশিংটনে যখন বিক্ষোভ হচ্ছিল অনেকে আমেরিকান পতাকা পুড়িয়েছে বিক্ষোভকারীরা। নিঃসন্দেহে এটি নিন্দনীয়। কামালা হ্যারিস খুব বলিষ্ঠ কণ্ঠে সেটা নিন্দা করেছেন।
এখন অনেকেই ভাবছিলেন যে ডেমোক্রেটরা হয়তো এটা দেখাতে চান এই 80 জন না থাকার মাধ্যমে যে তারা ইসরায়েলের পাশে ওইভাবে নেই, কিন্তু ঠিকই তো দেখা যাচ্ছে বাইডেন বৈঠক করছেন, কামালা হ্যারিস বৈঠক করছেন, তাদের পক্ষে অটল অবস্থায় আছেন। তাহলে ভোটাররা কেউ কেউ যদি এটা ভেবে থাকে যে ডেমোক্রেটরা মনে হয় একটু কম সাপোর্ট করছে ইসরায়েলকে, তাদেরকে সাপোর্ট করা যায় এই ইস্যুতে, বিষয়টি কি তেমন? আমি এক কথায় উত্তর দিলে আমার মনে হয় আপনার মনে আছে যে যখন ডেমোক্রেটিক প্রাইমারির কিছুদিন আগ থেকে বাইডেনের ইসরায়েল প্রীতি নিয়ে, বিশেষ করে আমেরিকার যে ইসরায়েল প্রীতি এবং সেখানে ইসরায়েলকে যে সমর্থন, সার্বিক সমর্থন দিয়েছে, তার ফলে কিন্তু ডেমোক্রেটদের প্রতি আমেরিকায় বিভিন্ন স্টেটে, ইনক্লুডিং আমাদের হোম স্টেট নিউ ইয়র্ক, মিশিগান, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে যেখানে প্রচুর ইলেকটোরাল কলেজ ভোট আছে, সেই ক্ষেত্রে কিন্তু মুসলমানরা প্রতিবাদ হিসেবে ডেমোক্রেটিক প্রাইমারিতে ভোট দেয় নাই। অনেকে এমনকি ডেমোক্রেটিক যে ক্যান্ডিডেট তার বিরুদ্ধে ভোট দিয়েছে, অন্য ডেমোক্রেটদেরকে ভোট দিয়েছে। তো এটা একটা বড় ধরনের ইঙ্গিত এবং এটা একটা বড় ধরনের প্রতিবাদ ডেমোক্রেটিক পার্টির যে সমস্ত অ্যাক্টিভ মেম্বার রয়েছে তারা করেছে, রেজিস্টার্ড ডেমোক্রেটরা প্রাইমারিতে অংশগ্রহণ না করে। আপনারা এদিকেও জেনেছেন যে রোজার সময়ে আমরা অনেকেই হোয়াইট হাউসের ইফতারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি, যাইনি সেখানে। তো এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনারা যত কিছুই মনে করেন না কেন, আপনারা তো হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সাথে মিটিং করলেন, শুধুমাত্র রিপাবলিকান এই যে কংগ্রেস সেখানে তিনি জয়েন্ট কংগ্রেসে বক্তৃতা দেননি, তিনি সিটিং প্রেসিডেন্টের সাথে হোয়াইট হাউসে বসেছেন, তিনি আগামী দিনের যে প্রেসিডেন্ট হবেন আজকের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে বসেছেন, এমনকি রিপাবলিকান পার্টির যে ক্যান্ডিডেট, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, তার সাথেও বসার একটা প্ল্যান রয়েছে তার। এইখানেই আমার লোক কথাটা, এইপ্যাক নামে একটা অর্গানাইজেশন আছে যেটা জায়নিস্টদের সাপোর্ট করে। ডু নট মিক্স ইট উইথ Judaism and Zionism. So Judaism, the Jewish believers, they are not supporting the Zionism in Middle East or in abroad. They are not supporting this. They are opposing, you have seen. So এই যে জায়নিজমের যে বিশাল শক্তি, যে পলিটিক্যাল স্ট্রেংথ ইন আমেরিকা অ্যান্ড ইউরোপ, তারা যে, আপনারা জানেন যে জামাল বোমের নামে একজন কংগ্রেসম্যান আমাদের নিউ ইয়র্কের আপ স্টেট থেকে, বিশেষ করে এই নিউ ইয়র্ক সিটির উপর থেকেই সে নির্বাচিত, ব্রঙ্কস এবং ওয়েস্টচেস্টার ডিস্ট্রিক্ট 16 থেকে তিনি নির্বাচন করেছেন। এ গুড ফ্রেন্ড অফ আসাল, গুড ফ্রেন্ড অফ, তার জন্য $20+ বিলিয়ন ব্যয় করেছে এই ফ্যাক্ট যে জুদাইজম যারা বিশ্বাস করে না, যারা জায়নিজম বিশ্বাস করে, ওই গ্রুপটির একটা পলিটিক্যাল ফান্ড সেখান থেকে তাকে সরিয়ে দিয়েছে, কেননা সে বক্তৃতা দিয়েছিল। এওসি আলেকজান্দ্রিয়া অকেসিও সরানোর জন্য ব্যবস্থা করেছিল, কিন্তু তাকে হয়তো পারেনি, কিন্তু তারা সরাচ্ছে। জুদাইজম, আপনি খেয়াল রাখবেন যে জায়নিজমরা যে কাজটা করতেছে এখানে, এটার সাথে আমরা অনেক সময় মিক্স করে ফেলি যে সমস্ত জুইশরা বুঝি মুসলমানদের বিপক্ষে। এই জিনিসটা আমাদের মিডিয়া হাউসগুলো যেন আমাদের ভোটারদেরকে ক্লিয়ার করে। উই হ্যাভ মেনি গুড ফ্রেন্ড অফ জুইশ ফ্রেন্ড। যখন মুসলিমরা আন্দোলন করছিলেন প্যালেস্তাইনের দাবিতে, কিংবা সব জাতিগোষ্ঠী করছিলেন, সেখানেও কিন্তু আমরা নিজেরা যখন রিপোর্ট করতে গিয়েছি, আমরা প্রচুর ইহুদিকে দেখেছি তারা বলছিলেন গাজা যেটা হচ্ছে এটাকে আমরা সাপোর্ট করি না। শোনেন, এই যে আমি একটা কথা বলবো, স্যার ভালো করে বলতে পারবেন, শফিক ভাই, আপনি 1972 সালের যে এগ্রিমেন্ট হয়েছে আমেরিকার সাথে হাউজিং সাপোর্টিং নিয়ে, সেই সাপোর্টিং এর একটা অংশ হিসেবে কিন্তু আমরা সেটেলমেন্ট গুলোতে আমেরিকার পয়সায় যে অধিকৃত অঞ্চলগুলোতে আরব ভূমিতে বসতি স্থাপন করা হচ্ছে, এটা কিন্তু আমেরিকার পয়সা। এই জিনিসগুলো আমাদের যারা আপনাদের মতো যারা জনগণের সাথে খুব মিশেন, তাদের পরিষ্কার করে বোঝানো দরকার যে ইউর ট্যাক্স মানি বিং স্পেন্ড টু বিল্ড হাউজিং ইন অকুপাইড আরব ল্যান্ড, expelling those original residents from that land. এই যে এটা একটু আপনার কাছে পরিষ্কার হতে চাই, আমি যে প্রশ্নটি আপনার কাছে পরিষ্কার হতে চাই সেটি হলো, ডেমোক্রেটরা কালকে যখন যায়নি তখন অনেকে ভেবেছিল তারা নেতানিয়াহুর উপরে চাপ তৈরি করতে চায়, কিন্তু আসলে কি তারা চাপটা তৈরি করতে চায়, নাকি তারাও একই অবস্থান, অর্থাৎ ইসরায়েলের ক্ষেত্রে ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের অবস্থান সেম, এখানে ভোটারদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, যতই ডেমোক্রেটরা
অধিবেশনে যোগ না দিক, কিন্তু তারাও ইসরায়েলের পক্ষেই রিপাবলিকানদের মতো স্ট্রং কিনা? আমি একমত, আপনার সাথে দ্বিমত পোষণ করবো। তারা ইসরায়েলের পক্ষে সমস্ত ডেমোক্র্যাটরা একমত নয়, কিন্তু তারা প্রকাশ্যে সেটা বলতে পারছেন না, কারণ এই ফ্যাক্ট তাহলে তার বিরুদ্ধে তাকে পরাজিত করার জন্য সমস্ত অর্থনৈতিক শক্তি বিনিয়োগ করবে, মিডিয়া বিনিয়োগ করবে, এবং তারা তাদের ডেমোক্রেটদের আরো কিছু সিট হারাবে। তারা অলরেডি কংগ্রেসে, আপনি জানেন যে এখন কি অবস্থা, কংগ্রেস হয়তো আগামী কংগ্রেসেও ডেমোক্রেটরা ভালো করতে পারবেন বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত, আনলেস দেয়ার ইজ এ সাম মিরাকল। এবং সিনেটেও একই অবস্থা। হোয়াইট হাউসের ক্ষেত্রে দেখুন, মোস্ট লাইকলি কমলা হ্যারিসের যে এখন যে নমিনেশন, তার মধ্য দিয়ে আমরা দেখছি যে ইলেকটোরাল কলেজ যেভাবে ডেলিগেট যে হিসাব, তাতে করে সে নমিনেশন হয়ে গেছে অলরেডি ডেলিগেটের হিসাবে। এবং আমরা এটাও জানি যে বারাক ওবামা বাকি ছিলেন শীর্ষ নেতাদের মধ্যে, তিনিও নাকি শীঘ্রই তাকে এন্ডোর্স করবেন, সিএনএন বলছে। বাকি সব শীর্ষ নেতারা তো তাকে এন্ডোর্স করেছে। সেটা এক জিনিস। আমি আপনাকে একটা জিনিস বলবো, যেভাবে ডেলিগেশন, যেভাবে ডেমোক্রেটিক পার্টির ফর্মাল মনোনয়নটা দেয়া হয়, সেটা হলো যে এই কনভেনশনের মধ্য দিয়ে সেখানে ডেলিগেট কাউন্ট হয়। প্রত্যেকটা স্টেট থেকে যে ডেলিগেটরা যায়, সেই ডেলিগেটদের থেকে মেজরিটি পাওয়ার কথা তার হয়ে গেছে, সেটা সে নির্বাচিত হয়ে গেছে। অলমোস্ট 300-র মতো তাকে সমর্থন করে ফেলেছেন। তার যে এখন যা দরকার তার চেয়ে বেশি আছে, সে নির্বাচিত হয়ে গেছে। শুধু ফর্মালিটিটা হবে আপনার যখন আমরা শিকাগোতে যাব, যখন সেখানে ফর্মাল কনভেনশন হবে আগস্টের এই টাইমে। তো এখন যে জিনিসটা আমি বলতেছি, ডেমোক্র্যাটদের ভিতরে অনেকেই আমেরিকার যে স্ট্যান্ডার্ড ফরেন পলিসি, যে অ্যাগ্রেশনের বিরুদ্ধে, মানবাধিকারের পক্ষে, গণহত্যার বিপক্ষে, এই জাতীয় যে অকুপেশনের বিপক্ষে আমাদের পররাষ্ট্রনীতির এই মূলনীতিগুলো আমেরিকার ডেমোক্র্যাটরা কিন্তু মেনে চলছে। শুধুমাত্র সাহস করে তার মুখের উপরে বলতে পারছে না, তবে নীরব প্রতিবাদ হচ্ছে। আপনি দেখেছেন সেখানে যে ধরনের জনবিক্ষোভ হচ্ছে, এমনকি পুরো ওয়াশিংটন ডিসিতে এই বিক্ষোভ হচ্ছে, এবং তাকে বলা হচ্ছে একজন কনভিক্টেড ক্রিমিনাল, এ কিলার, এ মার্ডারার, এন্ড হি ইজ সো। এবং যে জিনিসটা শুধুমাত্র আমরা কংগ্রেস দেখেছি, তিনি যোগ দিলেও তিনি কিন্তু হাতে ওয়ার ক্রিমিনাল এবং জেনোসাইডের জন্য দায়ী সেগুলো রেখেছেন। আমি একটু প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যেভাবে মাইক জনসনের ভূমিকার কথা আমরা দেখছি, যে স্পিকার যেভাবে দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটু রয়েস হয়ে মন্তব্য করছেন, বরং তিনি এই কথাও বলছেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে 7ই অক্টোবর হামাস এই হামলায় চালাতে পারতো না। তিনি আবার নানা ধরনের কথাই বলেন, তিনি বলেন যে তিনি ক্ষমতা থাকলে রাশিয়া ইউক্রেনে হামলায় চালাতে পারতো না। কি এমন জাদু তার যে তিনি ক্ষমতায় থাকলে এইসব কোনো কিছুই হতো না? ডোনাল্ড ট্রাম্পের যে একটা পার্সোনালিটি এবং অন্যভাবে যেভাবে সে করেছে, এটা সত্যি যে তার 4 বছরে কিন্তু কোনো বড় রকম যুদ্ধ হয়নি। যেটা বাইডেন আসার পরে বড় দুটো যুদ্ধ, একটা ইউক্রেন এবং আরেকটা ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের, এই দুটো বড় যুদ্ধ কিন্তু এই সময় হয়েছে। এর আগেও আমরা জানি যে ডেমোক্র্যাটদের বিভিন্ন প্রেসিডেন্সিয়াল টাইমে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, ভিয়েতনাম এবং অন্যান্য যুদ্ধগুলো। তো পয়েন্টটা হচ্ছে যে ট্রাম্প ও নেগোশিয়েট করার একটা বড় রকম ক্যাপাসিটি আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নেগোসিয়েশনটা ও পার্সোনাল লেভেলে চলে যায় এবং পার্সোনাল প্রফিট নেওয়ার চেষ্টা করে। ওই দেশের থেকে, দেশের চেয়েও পার্সোনাল প্রফিট নেওয়ার চেষ্টা করে। এখন অন্যান্য দেশের যে প্রধানরা, প্রেসিডেন্ট, মানে প্রাইম মিনিস্টার যারাই হয়, তারা পার্সোনাল প্রফিট দিতে রাজি আছে, কিন্তু আমেরিকাকে বড় রকম সাহায্য করে বড় রকম কিছু করার মতন পলিসি তাদের ওই রকম নেই। আমরা জানি ট্রাম্প প্রথম ইলেক্টেড হওয়ার পরে সৌদি আরবে যাওয়ার পরে উনি নাকি বাক্স আমরা শুনেছি, আমরা আমাদের রিলায়েবল কিছু সোর্সও আছে যারা সৌদি আরব থেকে বলেছে, বাক্স সোনা তাকে ব্যক্তিগতভাবে তার বউকে এবং তাকে গিফট দেওয়া হয়েছে। তো এগুলো শোনা কথা, কিন্তু সম্ভব। তার যে পার্সোনালিটি, আমরা তাকে যেভাবে চিনি, দেখেছি, সে ঘুরিয়ে ফিরিয়ে যে ডকুমেন্টগুলো সে নিয়ে গেছে, কিসের জন্য? পার্সোনাল প্রফিটের জন্য, কোনো ন্যাশনাল প্রফিটের জন্য না, কোনো অন্য হিস্টোরিক্যাল কোন ডকুমেন্ট তৈরি করার জন্য না। মধ্যে খেলেন না, তিনি ছকের বাইরে গিয়ে চাল দেন সব সময়। আমরা আরেকটু শুনবো, তবে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে আমরা আবারও আপনাদের বিশ্লেষণগুলো শুনবো। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands.
Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি হিসান জুয়েল। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং এসএলএর ন্যাশনাল সেক্রেটারি কারিম চৌধুরী। কারিম চৌধুরী ভাই, আমরা হয়তো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম, আপনার কাছে স্পেসিফিক একটা বিষয় আলোচনায় যাব। সেটি হলো যে এখন তো আসলে পাল্টাপাল্টি অভিযোগ হচ্ছে। আগে বাইডেনকে আক্রমণ করতো ট্রাম্প শিবির, এখন কামালা হ্যারিসকে সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তু তারা তৈরি করছে। এবং গতকালকে নর্থ ক্যারোলাইনায় যে সমাবেশটি করেছেন ট্রাম্প, সেখানে তিনি বাইডেন এবং কামালা হ্যারিসকে যে আক্রমণগুলো করেছেন, সিএনএনের ফ্যাক্ট চেকিং বলছে যতগুলো অভিযোগ তিনি করেছেন তার মধ্যে 10টি অভিযোগ ছিল ভুল, অর্থাৎ এগুলোর কোনো বেস নেই। কিন্তু একই সাথে আমরা দেখলাম আজকেই প্রথমবারের মতো কামালা হ্যারিস তার একটা নির্বাচনী বিজ্ঞাপন তৈরি করেছেন, সেটি আজকেই প্রকাশ করেছেন। আমরা একটু বিজ্ঞাপনটা দেখে আসবো, তারপর আপনার মন্তব্য শুনবো। বিজ্ঞাপনটা আমরা একটু দেখে আসতে চাই। In this election, we each face a question. We choose freedom. কারিম চৌধুরী, আপনি আগে বলছিলেন যে তিনি অনেকটাই নিশ্চিত, ধরে নেওয়া যায় ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে তিনি লড়ছেন। কিন্তু ট্রাম্প যেভাবে প্রস্তুতি নিয়েছেন দীর্ঘদিন, তিনি হয়তো সেই সময়টা পাবেন না। তারপরে তার সামনে আরো অমীমাংসিত নানা ইস্যু আছে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি তো আছেই। কিন্তু শেষ পর্যন্ত জরিপগুলো কিন্তু এখনো হাড্ডাহাড্ডি বলছে, আগে যেখানে ট্রাম্প এগিয়েছিলেন বাইডেনের তুলনায়, কামালার তুলনায় খুব বেশি এগিয়ে নেই, কোথাও হয়তো কামালাও এগিয়ে আছেন, বয়সের তুলনায় তো অবশ্যই তিনি ইতিবাচক জায়গা আছেন। শেষ পর্যন্ত শুধুমাত্র রেজিস্টার্ড ডেমোক্রেট হিসেবে বলবেন না, নিরপেক্ষভাবে আপনার কাছে জানতে চাই, কামালা টিকবেন তো? বাইডেনের ট্রাম্পের বিপরীতে টিকবেন তো? অ্যান্সার ইজ ইয়েস। কমলা বাইডেনকে ডিফিট দিবে, এবং আমি বলবো না যে ল্যান্ডস্লাইড ডিফিট দিবে, একটা ভালো একটা ব্যবধান নিয়েই তাকে ডিফিট দিবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা দেখেন এতদিন ধরে রিপাবলিকানরা শুধু নয়, ডেমোক্রেটরাও জো বাইডেনের বিরুদ্ধে এইজ গেম নিয়ে খেলা করছিলেন, যেটা আমরা অনেকেই এল্ডার অ্যাবিউজ বলেছি, যে একজন হোয়াইট হাউসের যখন যান প্রেসিডেন্ট, তিনি কতটুকু নিজের দায়িত্বে করেন, তার অনেকজন উপদেষ্টা থাকে। Based on our national policy, they make the decision. President reviews it and then approve it, or disagree with, and his advisors always follow this thing. So সেটা যদিও বড় একটা বিষয় ছিল না, কিন্তু এখন সেই জিনিসটা, এই যে বিষয়টা আমেরিকানদেরকে বারবার বোঝানো হয়েছিল রিপাবলিকানদের পক্ষ থেকে, সেটা কিন্তু এখন ডেমোক্র্যাটরা ওভারকাম করতে পেরেছে। দ্বিতীয় যে জিনিসটা আমি আপনার কাছে জানি, সেটা হলো ডেমোক্রেটরা ওভারকাম করতে পারবে কেন? শুধুমাত্র ডেমোক্রেটরা তো ওভার ট্রাম্প করার কথা। কারণ হলো, যখন বলা হচ্ছিল সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন, এখন যদি ট্রাম্প হন তাহলে তো তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সী, তার তুলনায় কামালা হ্যারিস অনলি 59। ডেমোক্রেটরা কেন এই বিষয়টি এখন বলছে না উল্টা, যে এখন তো তুমি সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছ ইয়াং এর তুলনায়? এখন পর্যন্ত খুব একটা আমি শুনিনি তাদের কণ্ঠে। একটু আগেই আমরা বলতেছিলাম যে এল্ডার অ্যাবিউজ, আমরা বয়সকে নিয়ে খুব বেশি নয়, মানুষের যোগ্যতা, তার পার্সোনালিটি, দেশ নিয়ে যে ভিশন, সেখানের উপরে আমার মনে হয় ডেমোক্রেটরা ফোকাস করছে এবং করা উচিত। বয়সকে নিয়ে সময় নষ্ট করার কোনো কারণ নাই। ট্রাম্পের এই বয়সেও দেশকে দেশকে সচলভাবে পরিচালনা করতে পারে, খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে, যেমন করে জো বাইডেনও পারতেন, কোনো সন্দেহ ছিল না। কিন্তু এখন যে জিনিসটা দাঁড়াইয়াছে, যে রিপাবলিকানরা এখন আর সেই এইজ নিয়ে যে একটা পলিটিক্স ছিল সেখান থেকে সরে আসতে হচ্ছে এখন, কারণ কমলা হ্যারিসের মধ্য দিয়ে ডেমোক্রেটরা সেটাকে শুধুমাত্র রাজনৈতিক মাঠ থেকেই বিদায় করে দেন নাই, বরঞ্চ তারা অনেক দূর এগিয়ে আছেন। আপনি দেখেছেন যে ডেমোক্রেটদের মাঝে এবং সাধারণ, একটা স্ট্যাটাস দিই আপনাকে, 37% অফ দিস আমেরিকান ভোটার্স আর ডেমোক্রেট, 36% আর রিপাবলিকান। স্যার ভালো করে বলতে পারবেন এই ডেটাগুলো। এবং বাকিরা যারা আছেন তারা হলেন যে সুইং ভোট, তারা মধ্য ক্লাসে, তারা ইস্যু ভিত্তিক ভোট দেন, ইস্যুর ভিত্তিতে দেশ কোন দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এখন যে জিনিসটা ঘটছে সেটা হলো যে এই যে অ্যাডটা আপনি দেখালেন, একটা প্রতিবাদ স্বরূপ যে একটা অ্যাড, এটা হলো তার প্রথম নির্বাচনী প্রচারণার একটা যে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা করতেছে তারা, প্রোপাগান্ডা। সেখানে পরিষ্কার বলছে
আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে 53% অফ ইউএস ভোটার্স আর উইমেন। আর দে এবল টু ডিসাইড ফর দেয়ার ওন হেলথ? আপনি দেখেন রো ভার্সেস ওয়েজ যে ডিসিশনটা কোর্ট থেকে দিল, ট্রাম্প নিজেই বলছে যে আই ওন দিস, হি ডিড ইট উইথ হিজ জুডিশিয়াল নমিনিজ, এবং সেটা 53% উইমেন ভোটাররা এখন সিদ্ধান্ত নেবে যে কোর্ট, স্টেট অথবা ফেডারেল গভর্নমেন্ট ওয়েদার দে উইল ডিসাইড অ্যাবাউট মাই হেলথ অর আই উইল ডিসাইড। হেলথ কেয়ারের কথা বলেন, এই দেশের মানুষ, রুরাল আমেরিকার অনেকেই, বিশেষ করে রিপাবলিকান শাসিত রাজ্যগুলোতে হেলথ কেয়ার ব্রোকেন সিস্টেম, দে ডু নট হ্যাভ দ্যাট হেলথ কেয়ার সিস্টেম, যেটা ডেমোক্রেটিক শাসিত অঞ্চল রাজ্যগুলোতে খুব ভালো। গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো কামালা হ্যারিস যদি ঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে পারে, জনগণের সামনে তুলে ধরতে পারে, তাহলে তার জয় না পাওয়ার কোনো কারণ নেই। এটি আপনার বক্তব্য? শুধু এটা না, আমি অ্যাড করবো আপনাকে। দেখেন, আমেরিকা একটা বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশ। সেই দেশে ডোনাল্ড ট্রাম্প রাস্তায় দাঁড়িয়ে বলতে পারেন, এই যে ইলেকশন ডিনায়ার, বলছে যে না, জনগণের সেই সিদ্ধান্ত আমি মানি না। জনগণের যে রায়, যার ফলে না মেনে সে 6 জানুয়ারি যে ইনসারেকশন, আমাদের যে গণতান্ত্রিক যে শক্ত ভিত্তি সেখানে অ্যাটাক করেছে সেটা। তারপরে আপনি দেখেন সে নির্বাচিত হওয়ার পরে বলছে প্রয়োজনে সংবিধান, আমেরিকার সংবিধান স্থগিত ঘোষণা করবে। হি ইজ সেলফ ডিক্লেয়ার্ড ডিক্টেটর ইন আমেরিকান হিস্টোরি। তারপরে দেখেন, আমি আরেকটা জিনিস বলবো, আমাদের ক্রিমিনাল, যাদের ক্রিমিনাল কনভিকশন, যেটা এখন সে কনভিক্টেড ক্রিমিনাল আমরা বলতেই পারি, এবং তার অনেকগুলো ফেডারেল ক্রাইমের বিচারাধীন রয়েছে, যেগুলো বিচার হবে যদি সে প্রেসিডেন্ট নির্বাচিত না হয়। দেখবেন যে ইলেকশনের পরপরেই হি ইজ বিহাইন্ড বার। এইগুলো সবগুলোর জন্য এতদিন বাইডেনকে দায়ী করতেন, কালকে আমরা দেখলাম এই তার বিচার সবগুলোর জন্য তিনি বলছেন, যেহেতু কামালা একজন প্রসিকিউটর ছিলেন তিনি দায়ী। আমি হয়তো অনেক বেশি সময় আপনাকে দিতে পারছি না কারিম চৌধুরী, অন্যদিকে একজন সফল প্রসিকিউটর, কাকে ভোট দিবেন? একটা পয়েন্ট হতে পারে এটা ডেমোক্রেটদের প্রচারণার। আমি একটু প্রফেসর ডক্টর শফিকুল রহমান আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে প্রেসিডেন্সিয়াল ফার্স্ট যে ডিবেটটা হয়েছে, যেখানে বাইডেনের ভরাডুবির জন্য যেটিকে দায়ী করা হয়, সেকেন্ড একটি প্রেসিডেন্সিয়াল ডিবেট হওয়ার কথা ছিল 10ই সেপ্টেম্বর, এবং সেটি এবিসি নিউজে হওয়ার কথা ছিল। ট্রাম্প বলেছেন তিনি এবিসি নিউজে করবেন না, তিনি ফক্স নিউজে করবেন, এবং তিনি প্রস্তুত আছেন। তিনি বলছিলেন যে আমি বাইডেনের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এখন কামালার সাথে করতে প্রস্তুত। অন্যদিকে কামালা আজকেই তিনি সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন তিনি ট্রাম্পের সাথে ডিবেট করতে প্রস্তুত আছেন, তবে সেটি 10 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর একটা ডিবেট থাকছে, কিন্তু দুপক্ষই ডিবেট করতে প্রস্তুত আছেন। আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত এই ডিবেটটা কি হবে, নাকি? ডিবেট একটা হতেই হবে, একটা অন্তত হলেও একটা ডিবেট হবে। এবং বাইডেন ডিবেটে যেভাবে একটু নিচে চলে গেছিল এবং সমস্ত ডেমোক্রেটিক পার্টির ভেতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন এবং প্রবলেম হয়েছিল, এটাকে কভার করতে হবে কমলা হ্যারিসকে, এবং এটা ডেমোক্রেটিক পার্টির সব সদস্যর কাছে পরিষ্কারভাবে দেখাতে হবে, বলতে হবে যে আমাদের ক্যান্ডিডেট কমলা হ্যারিস, ডেমোক্রেটদের ক্যান্ডিডেট কমলা হ্যারিস, এবং পরিষ্কারভাবে ডিবেট করতে পারে, এবং ডিবেটে সে ট্রাম্পকে হারাতে হবে। সেই সুযোগ ট্রাম্প কেন দেবেন? ট্রাম্প তাকে সেই সুযোগ কেন দেবেন? ট্রাম্প কেন রাজি হবেন? সুযোগ দেবেন না, কিন্তু ট্রাম্পের যে একটা পার্সোনালিটি, যদি এ টাইপ পার্সোনালিটি যদি দেখেন, সে সেলফ সেন্টার, সে ক্যামেরার সামনে থাকার জন্য, ক্যামেরার উপরে অন্যকে গালাগালি করার জন্য, অন্যকে বলার জন্য, তাকে নিচু করে দেখার জন্য, সব রকম প্রচেষ্টার যে পার্সোনালিটি তার, এইরকম অবস্থায় সে এই ডিবেটে যাবে বলে আমার মনে হয়। আমরা এইখানেই এই প্রসঙ্গটা শেষ করব। আমাদের হাতে যেহেতু আরো অনেক সময় আছে, 17 সেপ্টেম্বর কিংবা 10 সেপ্টেম্বর আগে নিশ্চয়ই এটা নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, প্রজেক্ট 2025, যেটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। 922 পৃষ্ঠার একটি প্রজেক্ট। এই প্রজেক্টটা আমরা একটু সংক্ষেপে দেখে নেব, তারপর আলোচনা করব। আমরা একটু Project 2025 দেখে আসতে চাই। Project 2025, a controversial plan for the next Republican presidency. The 922-page plan has been organized by conservative think tank the Heritage Foundation. Project 2025 told ABC News that it does not speak for any candidate or campaign. Opponents of former President Donald Trump warned that the project could represent the goals of a potential Trump presidency. Trump's official Agenda 47 and the proposals uplifted by the Republican National Committee. Democrats have used Project
Project 2025 in its efforts to motivate voters away from Trump. আমরা দেখে নিলাম আসলে বিস্তারিত। আমি আপনাদের দুজনকে 2 মিনিট করে সময় দেব এটা নিয়ে মূল্যায়ন করার জন্য, তারপর আমাদের অনুষ্ঠান হয়তো শেষ করতে হবে। শুরুতে প্রফেসর ডক্টর শফিকুর রহমান, এই যে প্রজেক্ট 2025 এটা আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে ভালো কিছু আনবে নাকি ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে? আমরা জানি প্রত্যেক পলিটিক্যাল পার্টির এক একটা ম্যানিফেস্টো থাকে। এখন রিপাবলিকান পার্টিদের কোনো পরিষ্কার রিটেন কোনো অর্গানাইজড ম্যানিফেস্টো নেই, ছিল না। ডেমোক্রেটদের যেরকম পরিষ্কারভাবে কিছুটা কতগুলো প্রিন্সিপালের উপরে ক্লিয়ারলি তারা কাজ করতো, যেমন ইকুয়ালিটি, যেমন ভোটিং রাইটস, যেমন হিউম্যান রাইটস, যেমন মেয়েদের বা শরীর সম্পর্কে তাদের নিজেদের অধিকার, শিক্ষার ইকুয়ালিটি, চাকরির ইকুয়ালিটি, পরিষ্কারভাবে কতগুলো গাইডলাইন থাকে। রিপাবলিকানদের ওই ধরনের কোনো গাইডলাইন ছিল না। এখন তারা চাচ্ছে একটা অর্গানাইজড ওয়েতে একটা ডকুমেন্ট তৈরি করে একটা ম্যানিফেস্টো, যেমন আমরা সোভিয়েত ইউনিয়নের রাশিয়ান এবং কমিউনিস্টদের ম্যানিফেস্টো দেখি, এইরকম একটা ম্যানিফেস্টো তৈরি করার জন্য, যেটার উপর বেস করে যে ট্রাম্প যদি সত্যি ইলেক্টেড হয় সেই জন্য তার ইচ্ছা মতন সবকিছু না করতে পারে। আমরা ট্রাম্পের পার্সোনালিটির কথা একটু আগে আলোচনা করেছি। উনি আনপ্রেডিক্টেবল। ও আজকে কি করবে, কালকে কি বলবে, পরশু কি বলবে। ও অনেক কিছু করতে চায়, কিন্তু ইন ডেপথ ভেতরে গিয়ে অনেক কিছু বোঝে না যে সারা পৃথিবীতে ফরেন রিলেশনস কিভাবে চলতে হবে, ইকোনমিক রিলেশনস, হিউম্যান রিলেশনস, ফ্যামিলি সম্পর্কে তার কোনো সম্মান নেই। এই যে বিভিন্ন রকম মানে এডুকেশন সম্পর্কে, এডুকেশনকে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন এটা ট্রাম্পকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ট্রাম্পকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতে নিয়ন্ত্রণ করার জন্য রিপাবলিকান পার্টি এবং কনজারভেটিভদের, শুধু রিপাবলিকান পার্টি না, হেরিটেজ ফাউন্ডেশন, যারা রিপাবলিকান এবং কনজারভেটিভ এজেন্ডাগুলোকে ছড়িয়ে দেয়। যেমন আপনি এখানে ইতিবাচক কিছু দেখছেন, আমরা হয়তো বিস্তারিত আরেকটা দিন এই বিষয়ে আপনাদের পুরো মূল্যায়ন শুনবো। কারিম চৌধুরী, এখানে আমি যেটা আরো ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে ধর্ম আসবে এর ভেতরে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ধর্ম, আপনারা এখন 10 অ্যামেন্ডমেন্টের এই দেখতে পাচ্ছেন। প্রত্যেক স্কুলে, কলেজে, বাসায় এগুলো প্লেস করতে হবে। এই যে প্রচেষ্টা ধর্মকে ঢুকিয়ে দিয়ে যে মানুষের মাইন্ডকে এবং শরীরকে এবং বডিকে কন্ট্রোল করার প্রচেষ্টা, যেটা নতুন ভাবে করার চেষ্টা করছে। কারিম চৌধুরী, আপনার কাছে শুনবো, আপনি কতটা ভালো দেখছেন, কতটা খারাপ দেখছেন, একেবারে 1 মিনিট হয়তো আমরা সময় পাবো। রিপাবলিকান পার্টিদের কোন পার্টির মাঝে কোন তাদের নির্বাচনী ইশতেহার ছিল, তারা কি করবেন দেশের জন্য, জাতির জন্য কিভাবে করবেন, এমন কোনো কিছু ছিল। মন্দের ভালো হিসেবে তারা একটা জিনিস উপস্থাপনা করছে। এখন জাতি, আমেরিকানরা বিবেচনা করবেন সেটা কিভাবে হবে। কিন্তু আমাদের জন্য, আমরা যারা ইমিগ্রেন্ট, আপনি দেখেছেন যে সেই ইমিগ্রেন্টদের জন্য যেটা ফ্যামিলি বেসড ইমিগ্রেশন, সেটা ক্যান্সেল করার প্রস্তাব দিয়েছে। সেখানে H1B ভিসা যেটা, সেটার জন্য বন্ধ করার প্রস্তাব দিয়েছে। এখানে শুধুমাত্র মেরিট বেস, যেটা এখন কানাডা এবং ব্রিটেনে আছে, ওরকম ইমিগ্রেশনের ব্যবস্থা করেছে। ট্যাক্সের জন্য যে জিনিসটা করেছে, অনেক ধরনের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, সেটার কথা বাদ দিয়ে বরঞ্চ সেই ক্ষেত্রে ধনীদেরকে ট্যাক্স ব্রেক দেওয়া হচ্ছে। গরিবদের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে, স্কুল কলেজের সুযোগ সুবিধা, এমনকি স্টুডেন্ট লোন যেটা মওকুফ করা হয়েছে সেটাকেও ক্যান্সেল করার ব্যবস্থা হয়েছে, যাতে করে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের লোকজন স্কুল বা কলেজ থেকে নিতে পারবে না, যার ফলে তারা সবসময় শ্রমিক থাকবে। আর যারা উচ্চ শ্রেণীর লোকজন, তাদের প্রফিটের মাত্রা বাড়বে। ধনী এবং দরিদ্রের মাঝে বড় ধরনের শ্রেণী বিভক্ত হবে আমেরিকান সমাজে, সেটাই রিপাবলিকানরা চায়। আশা করি আমেরিকান সিটিজেন, তারা ভোটাররা আগামী দিনে এই ভোটের মধ্য দিয়ে তাদের এই কলঙ্কিত অধ্যায়কে পরিষ্কার করে দেবেন। এনভায়রনমেন্ট সম্পর্কে তারা একেবারে কোনো ডিসিশন নেবে না। সারা পৃথিবীতে আপনারা দেখেছেন ঝড়, বৃষ্টি, গরম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস হচ্ছে, তাদের কোনো প্রায়োরিটি নেই। গবেষণার জন্য বন্ধ করে দেবে তারা নবায়নযোগ্য জ্বালানি খাতে। অনেকগুলো বিষয় আছে আসলে, এই এডুকেশন ডিপার্টমেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, এগুলোকে ভেঙে ফেলা, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্সিকে অন্য এজেন্সির বেসরকারীকরণ, নির্বাহী বিভাগের উপর প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো, অনেকগুলো বিষয় আছে। এগুলো নিয়ে আসলে একদিন হয়তো পুরো আলোচনাটাই আমরা এটা নিয়ে করতে পারি পরবর্তী কোন একটা দিনে। আজকে
সময় শেষ বলেই আমাদেরকে শেষ করতে হচ্ছে। প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং কারিম চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনারা যারা দেখছিলেন তাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো অর্ডার ডেমোক্রেসি অনুষ্ঠান। আবারও দেখা হবে, ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।